গল্পের নাম সাইবার শক্তি। লেখিকা সানজিদা বিনতে ছবি। পর্ব সংখ্যা 34। ফাইজার মুখোমুখি বসে আছে আদিব। নীতিকে আর সাহায্য করতে হয়নি। ফাইজার নিজেই আদিবের সাথে দেখা করতে এসেছে। ফারহান একটু অসন্তুষ্ট হলেও সায় দিয়েছে। মুহূর্তে সাইবাকে নিয়ে কেবিন ফাঁকা করে চলে গিয়েছে। এখন কেবিনে শুধু আদিব আর ফাইজা। আসার পর থেকে আদিব একবারও ফাইজার দিকে তাকায়নি। তখন থেকে মাথা নিচু করে বসে আছে। আদিবের অবস্থা বুঝে ফাইজা এই প্রথমে মুখ খুলল। তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। আমি জানি তোমার এই বিধ্বস্ত রূপ শুধু আমার জন্য। সে হিসেবে দেখতে গেলে আমি খুব ভাগ্যবান। কিন্তু আমার এমন ভাগ্য চাই না আদিব। তুমি ভালো ছেলে। তোমার ভবিষ্যৎ ব্রাইট। আমরা দুজন দু মেরুর বাসিন্দা। যেমন হয় নদীর দুটি পার। নদীর পানি তাদের এক করলেও তারা কখনো একসাথে চলতে পারে না। বলতে বাধা নেই যে আমিও তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসা আমাদের এক করলেও আমরা কখনো একসাথে পথ চলতে পারবো না। ভালোবাসি বলেই পুরো জীবন একসাথে কাটাতে হবে এমন কোনো কথা নেই। দূরত্ব নিশ্চয়ই ভালোবাসা মলিন করে দিবে না, বরং তা আরও প্রখর করবে। ভুল তো হয়েছে। ভালোবেসে এই সমাজের কাছে অপরাধী হয়েছি। অপরাধের শাস্তি তো পেতেই হবে। তাই আজ থেকে তুমি আর কখনো আমার সামনে আসবে না। ভালোবাসার দাবি নিয়ে আমাকে দুর্বল করবে না। আজ থেকে আমরা সম্পূর্ণ আলাদা হলাম। আর কোনো অপবাদ নেওয়ার শক্তি নেই আমার। নিজেকে সামলে নাও। মনের দরজায় অভিমানীরা পাহারা বসিয়েছে। সেখানে তোমার প্রবেশ নিষিদ্ধ। রক্তিম অশ্রুসিক্ত চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আদিব। নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে অনবরত। সামনের রমণীকে ভয়ঙ্কর পাষাণ মনে হচ্ছে তার। এই মেয়েটা একের পর এক আঘাত করেই চলেছে তাকে। মনটা বিষিয়ে গেলে কি ভালোবাসা অবশিষ্ট থাকে? বাসায় যাও আদিব। আর এসো না এখানে। ইভেন আমার সামনেও এসো না কখনো। অন্য কাউকে নিয়ে সুখী হও। চল শক্ত হয়ে গেল আদিবের। সবাই যেন তাকে নিয়ে খেলছে। ইচ্ছে মতো তার জীবনের ডিসিশন নিতে ব্যস্ত সবাই। অথচ তার থেকে একবার জানতে চাইল না সে কী চায়, কার সাথে জীবন কাটাতে চায়। তারা শুধু নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ব্যস্ত। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? আদিবের শক্ত গলা শুনে কেঁপে উঠল ফাইজা। আদিব এখনো ফুলের দিকে তাকিয়েছে। মন খারাপের পরিমাণ বাড়ল। একবার তার দিকে তাকালে কি এমন হয়? মনে মনে অভিমান করলো শতবার। নির্লিপ্ত গলায় জবাব দিল, হ্যাঁ। চট করে উঠে দাঁড়ালো আদিব। সরাসরি ফাইজার চোখের দিকে তাকিয়ে বলল, ভালো তাকে বাঁচতে হয় যে ভালোবাসাকে শুধু একটি শব্দ হিসেবে নয়, একজন মানুষের হৃদয় উজাড় করা অনুভূতি হিসেবে বোঝে। এখানে আমার একটি ভুল হয়ে গেছে। কি করব বলো? ভালোবাসা কি এত হিসেব করে হয়? শালা হুট করে হয়ে যায়। না হলে আমি ঠিকই হিসেব করে বয়স, ফিগার, যোগ্যতার মোস্ট ইম্পর্টেন্ট আমার প্রতি তার কোনো ভালোবাসা আছে কি না সেটা খুব ভালো করে যাচাই বাছাই করে নিতাম। কিন্তু ওই যে ভাগ্য খারাপ, বয়সে বড় মেয়ে ভালোবাসার মতো কঠিন পাপটা করে বসলাম। হ্যাঁ, যাই হোক, আমাকে ভালোবাসো এই কথাটা আর কখনো বলো না প্লিজ। খুব হাস্যকর শোনায়। মনে হয় আমাকে উপহাস করছো। আচ্ছা ভাইজা, ভালোবাসলে কি এভাবে কষ্ট দেওয়া যায়? দিনের পর দিন কুকুরের মতো পিছনে ঘোরানো যায়? সামনের মানুষটা কষ্ট পাবে জেনেও বারবার কথা দিয়ে তাকে আঘাত করা যায়? এ কেমন ভালোবাসা? আরে ভালোবাসার জন্য মানুষ পুরো পৃথিবীর সাথে লড়ে যায়। আর তুমি একটা বার সাহস করে আমার হাতটা ধরতে পারলে না? মানুষের কথাই তোমার কাছে বড় হলো? একটা বার ভরসা করে দেখতেই না হয় তোমাকে নিয়ে, না হয় নিজের মধ্যে একটা আলাদা পৃথিবী গড়ে নিতাম। কয়েকজনের কটু কথায় আজ মৃত্যু পর্যন্ত পৌঁছে গেলে ফায়দা। অথচ তুমি আমার ভালোবাসা হয়েও দিনের পর দিন আমাকে অবহেলা অপমান করে রক্তাক্ত করেছ। এত বছরের অপেক্ষাকে পায়ে মারিয়ে আরেকজনের জন্য বসেছ। আমার সামনে তার হাতে হাত রেখেছ। ভালোবাসা যদি এমন হয় তাহলে কাউকে আরও এভাবে ভালোবাসো না। যাও, আজ থেকে আমার ভালোবাসা থেকে মুক্ত তুমি। আদিপ নামের কেউ আর তোমার জীবনে থাকবে না। আজ থেকে আমার ভালোবাসার শিকল থেকে মুক্ত তুমি। আদিপ বেরিয়ে গেছে সাথে সাথে। নিঃশব্দে কেঁদে যাচ্ছে ভাইজা। তাহলে কি সে সত্যি আদিবকে ভালোবাসতে পারেনি? এভাবে তাকিয়ে আছো কেন? কি সমস্যা তোমার? ফারহানের কথায় দাঁত কিরমির করে রাগটা দমানোর চেষ্টা করলো সাহেবা। এই অসভ্য লোকের উস্কানিতে অবাধ্য রাগগুলো নিশ্চিত বেরিয়ে আসবে। এখন আমার তাকানোও আপনার ভালো লাগছে না, তাই না বুঝি? বুঝি তো সব। পুরনো হয়ে গেছি তো, এখন আর আমাকে ভালো লাগবে কেন?
চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহান। রানী সাহেবের ভাব মোটেও সুবিধার না, নিশ্চিত মাথায় উল্টাপাল্টা কিছু খিচুড়ি পাকিয়েছে। বাজে না বকে কি হয়েছে সেটা বলো। কাল থেকে কুমড়োর মতো মুখ ফুলিয়ে রেখেছো কেন? আবার আমাকে ইগনোর করছো? সাহস ভালোই বেড়েছে মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে সাহেবা ফারহানের রাগের মোটেও তোয়াক্কা করলো না। গলায় অবজ্ঞা ঢেলে উপহাস করে বলল, তো এখন কি আপনার কোলে উঠে বসে থাকতে হবে? দেখুন, আমি এখন আপনার সাথে এই খোলা বারান্দায় দাঁড়িয়ে ঝগড়া করতে চাইছি না, তাই মুখ বন্ধ রাখুন। ফারহান গম্ভীর মুখে তাকিয়ে রইল সাহেবার দিকে। মেয়ের সাহস দিদির বেড়েই যাচ্ছে। 2 মিনিটে তাকে 2 বস্তা কথা শুনিয়ে দিলাম, আবার ঝাড়িও দিয়েছে শেষে। তাজ্জবের ব্যাপার। এর একটা বিহিত হওয়া উচিত। বাসায় গিয়ে কঠিনভাবে শোধ নেওয়া যাবে। এখন যত খুশি উড়ে নাও, তত পাখি আমারও সময় আসবে। সাহেবা শাশুড়ি কেবিনের দিকে চলে গেল। এখান থেকে সোজা বাবার বাড়ি চলে যাবে, থাকবে না আর এই নিষ্ঠুর লোকের সাথে। করুক অন্য মেয়েকে বিয়ে, সেও বিয়ে করে নেবে। তার আগে ওই বিসিএস বেটার খোঁজ নিতে হবে। বাড়িতে কয়েক দফা ভাঙচুর করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে আদিব। আফরিন বেগম এ নিয়ে মোটেই বিচলিত নন। দরকার হলে ছেলের ভাঙার জন্য ট্রাক ভরে জিনিসপত্র এনে দিবেন। একটাই ছেলে তার, ইচ্ছে হলে এই বাড়িও ভেঙে ফেলবে। তাতে কার বাবার কি? কথাগুলো মনে মনে ভেবে ফরিদ সাহেবের দিকে আর চোখে তাকালো সে। সে এখন মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে। এসব তার কোনো ধ্যান নেই। ভাব দেখে মনে হচ্ছে পত্রিকা পড়তে না পারলে তার প্রেমিকা পালিয়ে যাবে। আফরিন বেগম মুখ বাঁকিয়ে আবার আদিবের রুমের দিকে চিন্তিত চোখে তাকিয়ে রইলেন। আদিব বের হলে তার সাথে জরুরিভাবে কথা বলতে হবে। এসব আর নেওয়া যাচ্ছে না। নিজের কাজের জন্য অনুতপ্ত সে। ফাইজার কাছেও ক্ষমা চেয়েছে কয়েকবার। কেউ কল ধরছিল না বলে সাইবার নাম্বারে কল করেছিল। ওর ফোন দিয়েই কথা হয়েছে ফাইজার সাথে। ফাইজা স্বাভাবিকভাবেই কথা বলেছে তার সাথে, তাই একটু আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।